হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে। তো আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী যারা আছো, তোমাদের নবম দশম শ্রেণীর যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বইটা আছে, সেই বইটার তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ প্রথম অধ্যায়টা নিয়ে তোমাদের সাথে আজকে আহ, কথা বলবো। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের আজকের ক্লাসটা আমি কিছু স্লাইডের মাধ্যমে সাজাইছি এবং তোমাদের বইতে হচ্ছে অনেক ব্যাখ্যা দেওয়া আছে, ওখানে অনেকগুলো বিজ্ঞানের কথা উল্লেখ আছে, অনেক ধরনের বিশদভাবে আলোচনা আছে। বাট আমি দুইজন বিজ্ঞানীর কথা রেখেছি আজকের এই স্লাইডে, এবং স্লাইড থেকে তোমরা যাতে বুঝতে পারো সেই অনুসারে আমি সিম্পলি স্লাইডটাকে সাজানোর চেষ্টা করছি। সো চলো কথা না বলে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আমরা প্রথমত হচ্ছে যে এই স্লাইডটা থেকে আমরা কী কী শিখবো। প্রথমত হচ্ছে আমরা শিখবো হচ্ছে আইসিটির গুরুত্ব, ই লার্নিং ও ই সার্ভিস, ই কমার্স ও কর্মসংস্থান, এবং হচ্ছে ভবিষ্যৎ রূপরেখা। তো আমরা হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে আমরা কী করবো জানবো আজকে। ওকে, তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করছি। দেখো, এখানে দুজন বিজ্ঞানীর কথা উল্লেখ আছে। আমি স্লাইডে দুজন বিজ্ঞানীর কথা উল্লেখ করেছি, তোমাদের বইতে আরও কয়েকজনের কথা আছে, তোমরা একটু রিডিং করে নিলে বিষয়গুলো ক্লিয়ারলি বুঝবা। চার্লস ব্যাবেজ এবং হচ্ছে তোমার অ্যাডা লাভলেস, ওরা হচ্ছে কী ছিল, আধুনিক বিশ্বে আইসিটিকে বৈশ্বিক যোগাযোগ এবং সব কিছুর দিকে ওরা সহজ করে তুলেছে এবং শক্তিশালী করেছিল। কারা? এই বিজ্ঞানীরা। এবং তারা হচ্ছে আইসিটির প্রয়োজনীয়তার জন্য একটা ভিত্তি স্থাপন করেছিল তারা, যেটা হচ্ছে বর্তমানে তাদের অবদান অনস্বীকার্য। ঠিক আছে, তাহলে দেখো, একজন হচ্ছে চার্লস ব্যাবেজ আর একজন হচ্ছে যে অ্যাডা লাভলেস। আমি দুইজনের কথা এখানে তুলেছি, তোমাদের বইতে আরও আছে। কম্পিউটার জনক হিসেবে পরিচিত, তিনি হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরি ধারণা দিয়েছিল। এবং বিশ্বের প্রথম প্রোগ্রামার হচ্ছে যে তোমাদের প্রোগ্রামার ছিলেন কে? অ্যাডা লাভলেস, যিনি হচ্ছে চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনটার জন্য কি করছিল, তিনি অ্যালগোরিদম তৈরি করছিল। ঠিক আছে, ওনাদের জন্ম মৃত্যু সালা দেওয়া আছে তোমাদের বইতে, তোমরা এগুলো একটু রিডিং করে নিলে তোমাদের এমসিকিউর জন্য এগুলো বেনিফিটস হবে। এবার আসলে আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। বাংলাদেশে ই লার্নিং শিক্ষার ডিজিটাল রূপান্তর। ই লার্নিং বলতে আমরা বেসিক্যালি কি বুঝি? ই লার্নিং শব্দটা থেকে আমরা কিছুটা ধারণা পাই যে মাল্টিমিডিয়া ক্লাসরুম বা এরকম টাইপসের কিছু একটা, তাই না? অবশ্যই ঠিকই ধরেছ, মাল্টিমিডিয়া ক্লাসরুম অনলাইন কোর্সের মাধ্যমে শিক্ষা এখন আরও সহজলভ্য। ইন্টারনেট ব্যবহার করে যে কোনো স্থান থেকে জ্ঞান অর্জন করা সম্ভব হচ্ছে। ঠিক আছে, কিছু পয়েন্ট লিখছে এখানে দেখো: শিক্ষক বাতায়ন, মুক্ত পাঠ, আর একটা হচ্ছে দূরশিক্ষণ। ঠিক আছে, আমি একটু করে তোমাদেরকে ব্রিফ করি জিনিসটা। আসলে এই বিষয়টা হচ্ছে কীরকম, তোমাদের শিক্ষক বাতায়ন হচ্ছে যে আমরা বেসিক্যালি টিচাররা যারা স্লাইড দিয়ে ক্লাস করায়, যারা মাল্টিমিডিয়া প্রজেক্টর দিয়ে কম্পিউটার ল্যাবে ক্লাস করায়, তারা হচ্ছে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন স্লাইড তারা রেডি করে এবং সেই স্লাইডগুলো তারা শিক্ষক বাতায়নে দিয়ে থাকে। ওখান থেকে আমরা অনেকগুলো কোর্স পাই, অনেকগুলো স্লাইড বা প্রেজেন্টেশন পাচ্ছি, অনেকগুলো কন্টেন্ট ভিডিও পাচ্ছি, যেগুলো দেখে আমরা কিছু শিখতে পারছি। ওকে, এরপর মুক্ত পাঠেও অনেকটা কীরকম, ওখানে আমরা কিছু অনলাইন কোর্স আমরা সেখান থেকে পাই, এবং হচ্ছে যে বিভিন্ন ধরনের এডুকেটিভ যে কোনো ভিডিও বা কন্টেন্ট আমরা অনেক কিছুই পাই, সেখান থেকে আমরা শিখতে পারি। দূরশিক্ষণ হচ্ছে এমন এমন কিছু অঞ্চল আছে যেখানে হচ্ছে যে একদম প্রত্যন্ত অঞ্চল, যেখানে হচ্ছে তোমাদের পড়ালেখার মান একেবারে কম, বলতে গেলে কোনো কিছু নাই বললে চলে, যেখানে একটা ভালো ল্যাপটপ নাই বা একটা ভালো ডেস্কটপ নাই। ওখানকার স্কুলগুলোতে ভালো একটা কি বলে কম্পিউটার ল্যাব নেই, এক সময় এগুলো ছিলই না। বর্তমানে ই লার্নিং সুবিধা আসার পর থেকে প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে এখন ডিজিটাল শিক্ষার আলো ছড়িয়েছে, সেখানে ডিজিটাল শিক্ষায় রূপান্তরিত হয়েছে প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চল। ঠিক আছে, এবং পাশাপাশি এই যে তোমরা জানো কোভিড-19 আসার পর থেকে যে আমরা অনলাইন ক্লাসে আমরা ক্লাস করছি। ঠিক আছে, বিভিন্ন টপিকের উপর, বিভিন্ন সাবজেক্টের উপর টিচাররা অনলাইনে ক্লাস দিচ্ছেন, আমরা সেই ক্লাসগুলো দেখছি। ঠিক আছে, এটাও হচ্ছে একটা ই লার্নিং শিক্ষার একটা কি অংশ। ওকে,
আশা করছি তোমরা এই লার্নিং বিষয়টা বুঝতে পেরেছো। তোমাদের বইতে ব্যাখ্যা আছে, তোমরা ওখান থেকে আমার পয়েন্ট অনুসারে তোমরা ওখান থেকে পড়ে নিলে তোমরা জিনিসটা ক্লিয়ার বুঝবা। এবার আসো ই গভর্নেন্স, সরকারি সেবা জনগণের দোরগোড়ায়। ঠিক আছে, ই গভর্নেন্স হচ্ছে কি, আমি তোমাদেরকে যদি বিষয়টা ইজিলি বুঝাতে যাই, এমন একটা সময় ছিল কি আমাদের কারো কাছে একটা মেসেজ পাঠাতে, কোনো ধরনের বার্তা পাঠানোর জন্য গভর্নমেন্টের কোনো নোটিশ সহজে পাওয়ার জন্য আমাদের অনেক কষ্ট করতে হতো, আমরা সহজে পেতাম না, সহজ যে আসলে সহজবোধ্য ছিল না। বর্তমানে এখন হচ্ছে আমরা বাড়িতে বসে আমরা কি করতে পারছি, আমরা অনলাইন প্ল্যাটফর্মে সমস্ত সুবিধা পাচ্ছি। যেমন এমন একটা সময় ছিল যে মানে আমাদের যখন আমরা অনলাইনে কোনো একটা আবেদন করতে যাই, কোনো একটা গভর্নমেন্ট রিলেটেড বা নন গভর্নমেন্ট রিলেটেড বা কোনো একটা বিজনেস রিলেটেড অ্যাপ্লিকেশন আবেদন যখন আমরা করতে যাই, তখন হচ্ছে আমাদের অনেক কষ্টসাধ্য হতো, মানে সেরকম সুযোগ সুবিধা ছিল না, আমাদের অনেক দূরে গিয়ে সেগুলো করে আসতে হতো। ঠিক আছে, কিন্তু এখন আমাদের সেই কষ্টটা আমাদের পেতে হচ্ছে না, আমাদের কোনো ধরনের দুর্নীতির শিকার হতে হচ্ছে না, আমরা খুব দ্রুত কাজ করতে পারছি অনলাইনে আবেদন প্রক্রিয়ার মাধ্যমে। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ, সরকারি সেবার জন্য ঘরে বসে আবেদন করা যায়। এরপর হচ্ছে তোমাদের কি বলে ডিজিটাল রেকর্ড। ঠিক আছে, ভূমি রেকর্ড, অন্যান্য নথি এখন অনলাইনে সংরক্ষণ করা হয়। যেমন আমরা মনে করো তোমরা কোনো একটা তোমাদের একটা কি বলে মানে ল্যান্ড বা ভূমির একটা রেকর্ড তোমরা দেখতে চাচ্ছ, বা ওই রিলেটেড একটা মানে ডেমো কপি তোমরা দেখতে চাচ্ছ, বা তোমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন বলে না মানে ল্যান্ড এরিয়ার বিভিন্ন নথি আছে, বিভিন্ন ধরনের আগেরকার দিনের যে হয় না বিভিন্ন বাড়ির দলিল বা জমি জমার মানে খতিয়ান, এগুলো আগে কিন্তু মানে আমাদেরকে ফাইল করে রাখতে হতো, অনেক কষ্টসাধ্য হতো, কিন্তু এখন আমাদের সেই কষ্টটা পেতে হয় না। কেন পেতে হয় না? কারণ এখন হচ্ছে এগুলো সবগুলো একটা অনলাইনে ফাইল করে বা ফোল্ডার করে, অথবা অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে এগুলো হচ্ছে সংরক্ষণ করা যাচ্ছে। কিসের মাধ্যমে? এই ই গভর্নেন্সের মাধ্যমে। ই গভর্নেন্সের প্রয়োজনীয়তা আমাদের জন্য অনেক, এটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে সেবার মান আমাদের বৃদ্ধি করতেছে। আমাদের আগে যে কাজটা করতে আমাদের লং টাইম সময় লাগতো, সেই কাজটা করতে আমাদের এখন লং টাইম সময় লাগছে না, সেটা আমাদের এখন মানে স্বল্প সময়ের মধ্যে আমরা করে ফেলতে পারতেছি। আমাদের টাকা পয়সাও কম খরচ হচ্ছে। যেমন আমি মনে করো তোমরা কম্পিউটারের দোকানে গিয়ে একটা জিনিস প্রিন্ট করো বা কোনো একটা জিনিস তোমরা বের করো, তোমাদের টাকা খরচ হচ্ছে। তোমরা বাসায় বসে যদি কোনো একটা জিনিস যদি ডাউনলোড করো, বা তোমাদের জন্য নিজেদের এরকম ইলেকট্রিক্যাল জিনিস যদি তোমাদের থাকে, তাহলে তোমাদের একদম নিজে থেকে তোমরা বাসায় বসে তোমরা সব কিছু সহজভাবে করতে পারছো একমাত্র এই গভর্নেন্সের মাধ্যমে। ওকে, আমি পয়েন্ট আকারে বুঝিয়েছি, আশা করছি বুঝছো তোমরা। তোমরা এই বিষয়টা তোমরা তোমাদের বইতে যখন রিডিং পড়তে যাবা, তোমরা যে শুধু ভাইয়া স্লাইড দিচ্ছি বলে স্লাইডের উপর নির্ভর হয়ে বসে থাকবে, এটা কিন্তু না। স্লাইডের উপর বেসড করে তোমাদের নিজেদের পাঠ্য বই পড়তে হবে। কারণ কেন? তোমাদের পাঠ্য বই থেকে কিন্তু এসএসসি পরীক্ষায় তোমাদের এমসিকিউগুলো ওখান থেকে আসবে, প্রত্যেকটা লাইন থেকে। সো প্রত্যেকটা লাইনকে তোমাদের সমানভাবে গুরুত্ব দিতে হবে। ওকে, এবার আসো আমরা এবার কথা বলবো হচ্ছে আমরা ই সার্ভিস এবং দৈনন্দিন জীবন নিয়ে। ঠিক আছে, ই সার্ভিস হচ্ছে কি, আমরা কালারটা একটু চেঞ্জ করি। বিভিন্ন ই সার্ভিস আমাদের জীবনযাত্রাকে করেছে গতিশীল এবং সুবিধাজনক। কিভাবে ই সার্ভিসটা কীভাবে আমাদের জীবনযাত্রাকে গতিশীল করছে সেটা একটু দেখি। যেমন দেখো দেখো ই সার্ভিসের মানে অন্তর্ভুক্ত অনেক কিছু আছে, যেমন ই পর্চা, ই পুরজি, হ্যাঁ, তারপর হচ্ছে রেলওয়ে টিকেটিং, এরপর হচ্ছে টেলিমেডিসিন। আমি একটু একটু করে তোমাদেরকে চারটা এগুলো ধারণা দিচ্ছি। ঠিক আছে, ই পর্চা নিচে লেখা আছে, দেখো তোমরা অনলাইনে জমি রেকর্ড সংগ্রহ। ঠিক আছে, আমরা এখন ভূমি অফিসে গিয়ে আমাদের মনে করো এমন একটা সময় ছিল যে ভূমি অফিসে গিয়ে হচ্ছে আমাদের লাইনের উপর লাইন ধরে দাঁড়ায় থাকতে হতো, শুধুমাত্র আমাদের যে একটা মনে করো একটা জমি কিনছো, ওই জমির যে রেজিস্ট্রির বা যে রেকর্ডটা, সেই রেকর্ড কপিটা নেওয়ার জন্য আমাদের লাইনের মধ্যে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হতো। অথবা মনে করো তুমি ভোটার হতে গেছো, তাহলে সেখানে তোমার সেই ভোটার কার্ডটা পাওয়ার জন্য তোমাকে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে, কখন তোমার সিরিয়াল আসবে এই অপেক্ষায়। কিন্তু এখন সেটার কোনো প্রয়োজন নেই, এখন আসছে আমাদের ই পর্চা। ঠিক আছে, ই পর্চার মাধ্যমে তোমরা সব কিছু অনলাইনেই পেয়ে যাচ্ছ।
অ্যাপ্লিকেশন করে দিয়েছো, অনলাইনে তোমাকে কি দিচ্ছে, রেকর্ডটা তোমাকে দিয়ে দিচ্ছে কপি, তুমি পিডিএফ আকারে পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে কি ই পর্চা, ঠিক আছে। এরপর আসো ইপুরজি, আখ চাষিদের জন্য ডিজিটাল স্লিপ। মনে করো ইপুরজি হচ্ছে যারা কৃষিক্ষেত্রে বা যারা এখন আমাদের জন্য যারা চাষাবাদ করে আমাদের যে কোনো কিছু বা যে কোনো খাদ্য উপাদান আমাদের খাওয়ার উপযোগী করে তুলতেছে, যাদের জন্য আমরা, যে কৃষকদের জন্য আমরা আজকে মানে ভালো মতন খাবার খেতে পারছি, ঠিক আছে। ওনারা যে কাজগুলো করছে বা ওনারা যে চাষাবাদ করতেছে, চাষাবাদের মধ্যে আছে কি অনেক, মনে করো অনেক পোকামাকড় থাকতে পারে বা গাছগাছালি যথেষ্ট ধরনের মানে যত্ন নেওয়ার পরেও দেখা যায় গাছগাছালি মরে যাচ্ছে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা সেটা অনলাইনে স্ক্যানার বা কোনো ওয়েবসাইট বা কোনো কিছুর মাধ্যমে আমরা আছে সেটার সেখান থেকে আমরা ভালো ফলাফল পাচ্ছি এবং সেটা একটা ডিজিটাল স্লিপ আকারে তারা আমাদেরকে দিচ্ছে। বা আমরা কোনো একটা কিছু মনে করো অনলাইনে সেল করলাম, তাহলে সেটার একটা স্লিপ আমাদের কাছে আসতেছে, ঠিক আছে। এটাই হচ্ছে মূলত ইপুরজি, ওকে। এরপর হচ্ছে রেলওয়ে ই টিকেটিং। রেলওয়ে ই টিকেটিং হচ্ছে কীরকম, মনে করো তোমরা ট্রেন জার্নি করবা, ট্রেনে করে তোমরা কোথাও যাবা, ঠিক আছে। তো ট্রেনে করে তোমরা কোথাও যাওয়ার জন্য তোমাদের হচ্ছে ট্রেনের টিকিট বুকিং করতে হবে অবভিয়াসলি। সো তোমরা ট্রেনের টিকিট বুকিং করার জন্য তোমাদের রেল স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না, তোমরা বাসায় বসে তোমরা তোমাদের ফোন থেকে অথবা তোমাদের ল্যাপটপ ডেস্কটপ পিসি যা আছে এখান থেকে তোমরা তোমরা ই টিকেটিং ওয়েবসাইটে গিয়ে তোমরা সেখান থেকে তোমাদের পছন্দ মতো সিটটা দেখে তোমরা টিকিট করে ফেলতে পারছো। এরপর আসো টেলিমেডিসিন। টেলিমেডিসিন হচ্ছে এটা ডাক্তারদের জন্য মূলত উপযোগ্য। কারণ কেন আমি বলি, মনে করো তুমি একটা গ্রামে অঞ্চলে বসবাস করো, এখন ধরো তোমার একটা হঠাৎ করে তোমার গায়ে জ্বর সর্দি কাশি, হ্যাঁ শরীর ব্যথা এরকম অসুখ দেখা দিয়েছে। এখন তোমার গ্রাম এলাকাতে একটা ভালো হসপিটাল বা একটা ভালো ক্লিনিক নেই, যে যার কারণ যেটার জন্য তুমি ডাক্তারের চিকিৎসা নিতে পারো। ফার্মেসি আছে ঠিক আছে, বাট কোনো একটা হসপিটাল বা কোনো একটা ভালো ক্লিনিক নেই যেখানে গিয়ে তুমি চিকিৎসা নিতে পারো। তো চিকিৎসা ছাড়া তার তুমি তুমি মেডিসিন নিতে পারছো না, ঠিক আছে। তো তুমি বিভিন্ন ডাক্তারদের বিভিন্ন অ্যাপস আছে বা বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে তুমি সেখান থেকে তুমি চিকিৎসা নিতে পারতেছো। যেমন এক্সাম্পল কিছু অ্যাপস আছে যেমন সুরক্ষা বিধি, হ্যাঁ। এরপর হচ্ছে তোমার আরোগ্য অ্যাপস, ঠিক আছে। এই অ্যাপসগুলোতে গিয়ে তুমি তোমার রোগ বলার সাথে সাথেই তোমার শারীরিক অবস্থা বলার সাথে সাথে তোমাকে তারা কী করছে, ওখানকার অনলাইনে যে ডাক্তাররা সেই অ্যাপসগুলোতে যে ডাক্তার অ্যাভেলেবেল আছে তারা হচ্ছে সেখানে তোমাদের রোগটা দেখে ওনারা তোমাদেরকে ওষুধগুলো প্রেসক্রাইব করছে। তো এই যে টেলিমেডিসিন পদ্ধতি মাধ্যমে তোমরা দূর থেকে স্বাস্থ্য পরামর্শ পাচ্ছ, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত ই সার্ভিসের অন্তর্ভুক্ত এগুলাই। আমাদের দৈনন্দিন জীবনে এই ই সার্ভিসটা আমাদেরকে কীভাবে সহযোগিতা করছে, ই সার্ভিসের বিভিন্ন ধাপগুলো আমাদের কীভাবে সহযোগিতা করছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আমি তো বলেই যাচ্ছি, আমার কথায় হয়তো এদিক ওদিক মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, তোমরা স্লাইডের সাথে কথার সাথে বইয়ের সাথে তোমরা মিলিয়ে নেবা। তোমাদের বইতে ব্রিফলি সব কিছু দেওয়া আছে, আমি তোমাদের বইয়ের আলোকে স্লাইড বানিয়েছি। তো স্লাইড তোমাদেরকে দিয়ে দিব, তবে তোমরা তোমাদের বইকে অবশ্যই ফলো করবে, কারণ বই থেকে কিন্তু এমসিকিউ আসবে, এটা মাস্ট, আমি বারবার বলছি। এবার আসো বাংলাদেশে ই কমার্স, অনলাইনে কেনাবেচা। এটা অবশ্য তোমরা কম বেশি সবাই জানো। এখন মানুষ ইনকাম পথে পা বাড়াচ্ছে, সো যার কারণে হচ্ছে এখন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলো, বিভিন্ন জায়গায় মানুষ এখন অনলাইনে বিজনেস করছে, ঠিক আছে। অনলাইনে বিজনেস করার মাধ্যমে তারা ইনকাম করে আসছে। যেমন দেখো অর্থনৈতিক সুযোগ কী বলছে, দেখো ই কমার্স প্ল্যাটফর্মগুলো দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এটি একদিকে যেমন ক্রেতাদের জন্য সুবিধা, অন্যদিকে হাজার হাজার কি উদ্যোক্তা তৈরি করছে, ঠিক আছে। তাহলে এই ই কমার্সের ফলে কি করা যাচ্ছে, সহজে লেনদেন করা যাচ্ছে, হ্যাঁ, উদ্যোক্তা তৈরি করা যাচ্ছে, ডেলিভারি নেটওয়ার্কিং তৈরি করা যাচ্ছে। যেমন জিনিসটা তোমাদেরকে একটু আমি এক্সাম্পল আকারে বুঝাই। যেমন মনে করো একটা অনলাইন বিজনেস ওয়েবসাইট যেমন দারাস, দারাস শপিং বিডি, এটা হচ্ছে একটা তোমাদের ই কমার্স ওয়েবসাইট, ঠিক আছে। তো
তুমি এখানে একটা জিনিস তুমি মনে করো এখান থেকে সেল করবা, তাহলে তুমি সেল করার জন্য তোমাকে একটা অ্যাডভান্স পেমেন্ট করতেছে, যেটা মোবাইল ব্যাংকিং মাধ্যমে পেমেন্টটা পাচ্ছ অথবা তুমি অনলাইন পেমেন্টের মাধ্যমে পাচ্ছ। এরপরে মনে করো তুমি তোমার একটা ছোট বিজনেসের জন্য তুমি বিশাল একটা বাজার তুমি তৈরি করতে চাচ্ছ। তুমি মনে করো একটা বিজনেসে নামবা, তুমি সেখানে অনেকগুলো প্রোডাক্টের একটা বড় মাপের একটা তুমি মানে তোমার শপিং মার্কেট তৈরি করতে চাচ্ছ। সেক্ষেত্রে তোমার একজন উদ্যোক্তার প্রয়োজন, যে এই উদ্যোগটা মানে এই কাজটা করার জন্য উদ্যোগটা যে যিনি নেবেন বা যিনি তোমাকে সাপোর্ট করবেন, একজন সাপোর্টিভ বা একজন সহযোগী মানুষ প্রয়োজন। তাহলে সেটাও তুমি সেই অর্থনৈতিক সুযোগটা তুমি কোত্থেকে পাচ্ছ? ই কমার্সের মাধ্যমে পাচ্ছ। ঠিক আছে, এরপরে দেখো ডেলিভারি নেটওয়ার্ক। ডেলিভারি নেটওয়ার্ক হচ্ছে তোমার কাছে দ্রুত পণ্য পৌঁছে দিচ্ছে, যারা ডেলিভারি ম্যানরা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তোমাদের কাছে দ্রুত পণ্যটা পৌঁছে যাচ্ছে। তো সব কিছু হচ্ছে কিসের জন্য? ই কমার্সের জন্য। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার আসো কর্মক্ষেত্রে আইসিটি এবং সামাজিক যোগাযোগ। ঠিক আছে, কর্মক্ষেত্রে আছে যেমন আইসিটি কর্মসংস্থানের ধরন বদলে দিয়েছে, বিশ্বব্যাপী যোগাযোগকে করেছে সহজ অবভিয়াসলি, যেমন ফ্রিল্যান্সিং নতুন কর্মসংস্থান, এরপরে সোশ্যাল মিডিয়ার প্রভাব। ঠিক আছে, এখন একটু দেখো ভাইয়ারা যে কর্মক্ষেত্রে কীভাবে আইসিটি এবং সামাজিকভাবে যোগাযোগের একটা কানেকশন তৈরি করেছে, এটা একটু আমরা দেখবো। যেমন মনে করো ফ্রিল্যান্সিং। ঠিক আছে, ফ্রিল্যান্সিং এখন মানুষ যারা বিজনেস করে বা যারা জব করে, মানে জব সেক্টরের ক্ষেত্রে মানুষ এখন ফ্রিল্যান্সিং করছে, ফ্রিল্যান্সিং করে মানুষ ইনকাম করছে সেখান থেকে। অথবা মানুষ এই ফ্রিল্যান্সিংয়ের কারণে সেটা ফ্রিল্যান্সিংটা মানুষ বাইরে গিয়ে করতে হচ্ছে না, নিজের বাইরে ঘরে বসে সে ঘরের মধ্যে থেকে সে বিদেশে কাজ করছে, সে বাইরের দেশের কাজগুলো করছে, করে সে তার মানে সার্ভিস দিচ্ছে। তো এক্ষেত্রে সে তার এটা হচ্ছে তার বেকারত্ব কমাতে সাহায্য করছে। এরপর হচ্ছে তুমি দেখো সোশ্যাল মিডিয়ার প্রভাব যদি বলতে চাই, মনে করো সোশ্যাল মিডিয়া তোমার ফেসবুক, মেসেঞ্জার, টুইটার, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন, ঠিক আছে, টেলিগ্রাম, ওকে, ইমো, ইনস্টাগ্রাম, অনেকগুলো সোশ্যাল মিডিয়া সাইট আছে বা অনেকগুলো সোশ্যাল মিডিয়া অ্যাপস আছে। ঠিক আছে, সবগুলো অ্যাপস থেকেও অ্যাপসের মাধ্যমে এখন বর্তমানে ইনকামটা সম্ভব হচ্ছে। যেমন মনে করো এখন কিছু অ্যাপস তো বের হয়েছে, যেমন হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, এগুলো তো মানুষ ফ্রিল্যান্সিং করছে। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়াতে একটা বিজনেস পেজগুলোও সে বিজনেস করছে। এই যে আইসিটির কারণে এবং সামাজিক এই যে কন্ট্যাক্টের কারণ, যোগাযোগের কারণে আমাদের কর্মক্ষেত্রে এখন অনেক বেকারত্ব কমতে সাহায্য করছে কি এটাই। ওকে, এবার আসো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, বিনোদন এবং আগামীর উন্নত বাংলাদেশ। দেখো আইসিটি শুধু কাজ নয়, বিনোদনের মাধ্যম, এর সঠিক ব্যবহার নিশ্চিত করবে উন্নত ভবিষ্যৎ। আমরা তখন পড়ে আসতেছি যে আইসিটি আমাদেরকে কর্মক্ষেত্রে সহযোগিতা করছে, আমাদের কৃষিক্ষেত্রে সহযোগিতা করছে, শিক্ষাক্ষেত্রে সহযোগিতা করছে, স্বাস্থ্যক্ষেত্রে সহযোগিতা করছে। এখন অবশ্য আমাদের বিনোদন এবং আগামীর উন্নত বাংলাদেশের জন্য আমাদের আইসিটি কীভাবে আমাদেরকে সহযোগিতা করছে দেখো। আইসিটির মাধ্যমে হচ্ছে কি বিনোদন। ঠিক আছে, আইসিটির মাধ্যমে বিনোদন যেমন ভার্চুয়াল রিয়েলিটি, গেমিং, অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ডিজিটাল আর্ট, মিউজিক তৈরি। এখন অনলাইনে এখন অনেকগুলো সেগমেন্ট তৈরি হয়েছে, অনেকগুলো ওয়েবসাইট তৈরি হয়েছে যেখানে হচ্ছে তুমি ফ্রিতে গেম খেলতে পারছো। তুমি ফ্রিতে হচ্ছে ভার্চুয়ালি কিছু গেম আছে যেগুলো তুমি গেমগুলো খেললে মনে হবে যে তুমি একটা মানে রিয়েলি গেমগুলো খেলছো, কিন্তু ঘরে বসে খেলছো, কিন্তু তোমার মনে হবে তুমি সেটা রিয়েলি বাস্তবে খেলতেছো, এরকম একটা রিয়েলিটি তুমি বুঝতে পারবা। এরপরে স্ট্রিমিং প্ল্যাটফর্ম, মনে করো তুমি তোমার এই যে আমি যেটা করছি এখন তোমাদেরকে অনলাইনে পড়াচ্ছি, আমি আমার বাসায় বসে থেকে তোমাদেরকে পড়াচ্ছি, এটা হচ্ছে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম। তারপর মনে করো ডিজিটাল আর্ট, মিউজিক তৈরি, ধরো বিভিন্ন ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকে অনেকে বিভিন্ন মিউজিক তৈরি করে, অনেকে ডিজিটাল আর্ট তৈরি করে, কোনো একটা টপিকের উপর, কোনো একটা কনসেপ্টের উপর তারা ডিজিটাল আর্ট তৈরি করতেছে, কোনো একটা টপিক নিয়ে তারা গান তৈরি করতেছে, মিউজিক তৈরি করতেছে। ওকে, এগুলো হচ্ছে কি আইসিটির মাধ্যমে আমরা কীভাবে বিনোদন পেতে পারি, বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, এখান থেকে আমরা বিনোদন পেতে পারি। এটা ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ, যেটা স্মার্ট সিটি, উন্নত স্বাস্থ্যসেবা এবং প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থা, যেটা আগামী বাংলাদেশের জন্য মূল ভিত্তি হিসেবে কাজ করছে এই আইসিটি। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক্লাস প্রায় একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। তোমরা আশা করছি এই চ্যাপ্টারটা মূলত
কী সম্পর্কিত, এই চ্যাপ্টারে কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে, এগুলা আশা করছি স্লাইডটা পরে তোমরা বুঝতে পারছো। তো তোমরা এই স্লাইডের সাথে সাথে তোমরা তোমাদের মেইন বই পড়বে। মেইন বই পড়ার পরেও তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, কোনো টপিক যদি বুঝতে না পারো, অবশ্যই ভাইয়াকে কমেন্ট সেকশনে জানাবা। তোমাদের কমেন্ট সেকশন দেখে আমি প্রয়োজনে তোমাদের একটা রিভিউ ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই ওই যে বললাম কমেন্ট সেকশনে জানাবা। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকো, দেখা হবে তোমাদের নেক্সট চ্যাপ্টার নিয়ে।